স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। বাংলাটা হচ্ছে কি? বাংলাটা হচ্ছে সবল, বাংলাটা হচ্ছে কি? বাংলাটা হচ্ছে সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল। তো এই সবল নিউক্লিয় বল এটা খুবই ইন্টারেস্টিং। আগের যে দুটো বল পড়ালাম মহাকর্ষ, তাড়িৎচুম্বক বল, এগুলো তোমরা এমনিই বুঝো। বাট এই জিনিসটা কিন্তু অনেক বোঝার আছে। কেন বোঝার আছে বা কি বুঝবো আমরা এখানে? সেটা হচ্ছে সবল নিউক্লিয় বলের কাজটা কি? নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? মনে করো একটা পরমাণু। একটা পরমাণু, এটা আমরা একটা পরমাণু আঁকি। এখানে মনে করো এটা একটা পরমাণু। আর এই পরমাণু, একে তো পরমাণু অনেক ছোট, তার মধ্যে নিউক্লিয়াস হচ্ছে আরো ছোট। মানে আমি যদি এই পুরো বিল্ডিংটাকে, যে বিল্ডিং এ আমরা আছি, এটাকে যদি পরমাণু চিন্তা করি তাহলে নিউক্লিয়াস হবে এতটুক। মানে নিউক্লিয়াস একেই পরমাণু খুব ছোট, তার মধ্যে নিউক্লিয়াস হচ্ছে আরো ছোট। সো তাহলে এই পরমাণুর মধ্যে মনে করো এই জায়গাটায় নিউক্লিয়াস, তাই না? এটা হচ্ছে পরমাণুর কি? নিউক্লিয়াস। তো বাইরে এটা হচ্ছে কি? এদিকে ইলেকট্রন ঘুরতেছে আর এর ভিতরে এই কেন্দ্রে কি? নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? প্রোটন আর নিউট্রন থাকে। নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন আর নিউট্রন, এই দুটা পার্টিকেল থাকে। সো এখানে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা, যে এটা একটা কিসের ছবি? এটা একটা নিউক্লিয়াসের ছবি। এটা একটা কিসের ছবি? নিউক্লিয়াসের ছবি। তো এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ভিতরে আমরা দেখতে পাচ্ছি প্রোটন আছে, তাই না? অনেক প্রোটন আছে, আবার কি? নিউট্রন আছে। এখন কথা হচ্ছে আমরা কি জানি? আমরা জানি যে প্রোটনগুলো চার্জ কি? প্রোটনগুলোর চার্জ কি? প্রোটনগুলো হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট, তাই না? প্রোটনগুলো কি? পজিটিভ চার্জ বিশিষ্ট। আমরা যদি নিউক্লিয়াসের ভিতরে প্রোটনের কথা চিন্তা করি, আমি একটু এঁকেই দেখাই। এটা মনে করো কোন একটা নিউক্লিয়াসের ভিতরে মনে করো প্রোটন আছে। এই যে এটা একটা প্রোটন, এই যে এটা আরেকটা প্রোটন, এই যে পজিটিভ চার্জ বিশিষ্ট এটা আরেকটা প্রোটন। এরকম করে কয়েকটা প্রোটন আমি আঁকলাম। ঠিক আছে? কয়েকটা প্রোটন আমি আঁকলাম। তাহলে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ টা প্রোটন। ৭ টা প্রোটন মানেই নাইট্রোজেনের নিউক্লিয়াস আঁকলাম, তাই তো? এর মাঝখানে আবার কি আছে? মাঝখানে আবার চার্জ নিরপেক্ষ কি আছে? নিউট্রন আছে, তাই না? এই যে মনে করো নিউট্রন আছে, নিউট্রন আরো আছে। আমি অত হিসাব নিকাশ করে বসাচ্ছি না, মানে আছে মনে করো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ এরকম নিউট্রন আছে। এখন চিন্তা করে দেখো, এই যে নিউক্লিয়াসটার মধ্যে এটা তো পুরোটা মিলায় হচ্ছে কি আমার, এই পুরোটা মিলায় হচ্ছে কি আমার কি হবে? পুরোটা মিলায় হচ্ছে আমার নিউক্লিয়াস। সো এই নিউক্লিয়াসের মধ্যে এই প্রোটনগুলা কি করবে? একটাকে কি করতেছে? বিকর্ষণ করতেছে না? বিকর্ষণ করতেছে না? কেন বিকর্ষণ করতেছে? কারণ মাত্রই তোমাদের দেখায় আসলাম তাড়িৎচম্বক বলের মধ্যে কি দেখায় আসলাম মাত্র বলো? তাড়িৎচম্বক বলের মধ্যে দেখায় আসলাম যে পজিটিভকে মানে সমধর্মী চার্জ একে অপরকে কি করবে? সমধর্মী চার্জ একে অপরকে বিকর্ষণ করবে। তাহলে এখানে প্রত্যেকটা প্রোটনকে কি করতেছে? বিকর্ষণ করতেছে। মানে এটাকে চিন্তা করো যে কোনো একটা জায়গা, একটা গ্রুপ, সেটার মধ্যে এই যে ৭ জন, মনে করো কোনো একটা ক্লাসরুম, ৭ টা সেখানে টোটাল মনে করো টোটাল ১৪ জন আছে। টোটাল কয়জন আছে? কোনো একটা ক্লাসে টোটাল আছে ১৪ জন। এটাকে অ্যানালজি হিসেবে চিন্তা করো। ১৪ জনের মধ্যে ৭ জন হচ্ছে কেউ কাউকে দেখতে পারে না। আর ৭ জন হচ্ছে কি? ৭ জন হচ্ছে মানে নিরপেক্ষ। ৭ জন হচ্ছে কোনো কিছু গায়ে মাখায় না। ওরা ওদের মতো থাকে। বাট বাকি যে ৭ জন তারা কিন্তু মানে এই যে যারা প্রোটন, তারা কিন্তু একজন আরেকজনকে কি করতে পারে না? একদমই চোখে দেখতে পারে না। সো এবার চিন্তা করো যে এই প্রোটনগুলা যদি সবাইকে এরকম বিকর্ষণ করে, যদিও মাঝে কিছু নিউট্রন আছে যেটা নিউট্রাল, বাট তাও কি ইনাফ? ওরা যদি গ্যাঞ্জাম করতে চায় এই ৭ জন কি ওদের থামাতে পারবে? সো এই প্রোটনগুলা যখন একে অপরকে বিকর্ষণ করতেছে, এই হিউজ পরিমাণ বিকর্ষণ থাকার পরেও এদের যে এখানে এই জায়গার মধ্যে থাকতে পারতেছে সেটার রিজনটাই হচ্ছে কিন্তু সবল নিউক্লিয় বল। সেটার রিজনটাই হচ্ছে সবল নিউক্লিয় বল। এটা বুঝানোর জন্য তোমাদেরকে আমি একটা অ্যানালজি দিয়ে বুঝাই। মনে করো আমার এই একটু আগে যে ৭ জনের কথা চিন্তা করলাম, ৭ জন বাদ দিয়ে আমরা মনে করি ৩ জন মানুষ, একজন হচ্ছে এ, একজন হচ্ছে বি, একজন হচ্ছে সি। এই ৩ জন মানুষ সবাইকে কি করে বলো? একদম ঘৃণা করে। ঘৃণা করে মানে কি? এ বি কে ঘৃণা করে, বি সি কে ঘৃণা করে, সি একে ঘৃণা করে, তাই না? ত্রিভুজ ঘৃণার গল্প। তাহলে সবাইকে যখন ঘৃণা করে, তখন আমি যদি একটা চার্ট বানাই যে নাম্বার অফ পিপল যে মানুষ কয়জন, আর পাশে যদি আমি লিখি নাম্বার অফ কি লিখি? নাম্বার অফ হেট্রেড লিখি। কি লিখি? নাম্বার অফ হেট্রেড। তাহলে যখন তিনজন মানুষ তিনজন তিনজনকে কি করতেছে? হেট করতেছে। তাহলে নাম্বার অফ পিপলও ৩ আর নাম্বার অফ হেট্রেডও কত? নাম্বার অফ মানে ঘৃণার পরিমাণও ৩। বাট এবার যদি মানুষ একটু কি হয়ে যায়? বেড়ে যায়। মানুষ যদি একটু কি হয়ে যায়? বেড়ে যায়। মনে করো ৩ জনের জায়গায় যদি মানুষ হয় কয়জন?
এ বি সি ডি ই কজন হলো 5 জন। এবার দেখো এবার মানুষ বাড়ছে কতজন 3 জন থেকে আর 2 জন বেড়ে 5 জন হইছে। বাট এবার একটা জিনিস দেখো যে ঘৃণার পরিমাণ কত বেশি বেড়ে যাচ্ছে। এ বি কে ঘৃণা করে, এ বি কে ঘৃণা করে, এ সি কে ঘৃণা করে, এ ডি কে ঘৃণা করে, এ ই কে ঘৃণা করে। আবার বি সি কে ঘৃণা করে, বি ডি কে ঘৃণা করে, আবার বি ই কে ঘৃণা করে, সি ডি কে ঘৃণা করে, আবার সি ই কে ঘৃণা করে, ডি ই কে ঘৃণা করে। তাহলে এখন তুমি এখানে কতগুলা লাইন হয় তুমি যদি গুণে দেখো যে লাইনের পরিমাণ কয়টা হবে, এখানে টোটাল লাইনের পরিমাণ গুণে দেখলে দেখবা যে 10টা হচ্ছে। তাহলে মানুষ বাড়লো কয়জন? মানুষ বাড়লো 2 জন। বাট যদি আমরা ঘৃণার পরিমাণ চিন্তা করি, ঘৃণার পরিমাণ বা ঘৃণার যে সম্পর্ক সেটা বেড়ে দাঁড়ালো 10-এ। তো মানুষ বাড়লো 2 জন, এখানে বাড়লো 2 জন, আর এখানে এই সম্পর্কটা ঘৃণার সম্পর্কটা বাড়লো কত? 7। বুঝতে পারছি কিনা? এখন এই জিনিসটা কেন তোমাকে বুঝাচ্ছি যে নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটনগুলা থাকে সেই প্রোটনগুলা একে অপরকে বিকর্ষণ করার পরেও এদেররা যে এক জায়গায় থাকতে পারতেছে। যেমন এখানে এক্সাম্পল হিসেবে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নাইট্রোজেনের নিউক্লিয়াস। যেহেতু আমি ৭ টা প্রোটন দিছি। যদিও মাঝখানে ৭ টা নিউট্রন আছে, বাট ওই ৭ টা নিউট্রন তো আর প্রোটনের যে অ্যা বিকর্ষণ সেটাকে তো আর একদম নিউট্রালাইজ করে ফেলতে পারতেছে না। ঠিক আছে? নিউট্রনগুলো মাঝখানে একটু মানি ব্যাকআপ দেওয়ার চেষ্টা করতেছে যে, "না, এত মারামারি করিস না।" বাট স্টিল এই যে বিকর্ষণ বলটা এটা অনেক বেশি। সো এই বিকর্ষণটার বলের বিরুদ্ধে বিকর্ষণ বল থাকার পরেও নাইট্রোজেনের যে নিউক্লিয়াস সেটা যে স্টেবল থাকতেছে সেটা থাকার রিজন হচ্ছে কি সবল নিউক্লিয় বল। সো নাইট্রোজেনের বেলায় সবল নিউক্লিয় বলটা সবল নিউক্লিয় বলটা বিকর্ষণ বলের মানে তা এই যে স্থির বৈদ্যুতিক বিকর্ষণ বল মানে চার্জগুলোর মধ্যে যে বিকর্ষণ বল, চার্জগুলোর মধ্যে যে বিকর্ষণ বল, চার্জগুলোর মধ্যে বিকর্ষণ বলের তুলনায় বেশি দেখেই কিন্তু চার্জগুলোর মধ্যে যে বিকর্ষণ বল তার তুলনায় বেশি দেখেই কিন্তু আমার নাইট্রোজেনের নিউক্লিয়াস কি স্টেবল। নাইট্রোজেনের নিউক্লিয়াস বেশ স্টেবল এবং এই জন্যই কিন্তু নাইট্রোজেনের নিউক্লিয়াস এমনি এমনি ভেঙে যায় না। নাইট্রোজেন, অক্সিজেন, সোডিয়াম, আ পটাশিয়াম যার কথাই চিন্তা করো, তাই না? ক্যালসিয়াম যার কথাই চিন্তা করো এদের সবার নিউক্লিয়াস কি স্টেবল। এখন এদের সবার নিউক্লিয়াস স্টেবল হলেও তুমি যদি ইউরেনিয়ামের কথা চিন্তা করো, ইউরেনিয়ামের নিউক্লিয়াস কি স্টেবল? এখন এইখানেই হচ্ছে এই কনসেপ্টের সাথে তোমাকে মিলাতে হবে। এবার তুমি চিন্তা করে দেখো যদি এখানে আমি ২০ জন মানুষ চিন্তা করি। সেই ২০ জনে হেট্রেটের পরিমাণ যা হবে, আমি যদি এখানে 92 টা মানুষ চিন্তা করি, হেট্রেটের পরিমাণ আরো অনেক বেশি হবে না? বুঝতে পারছি কিনা? সো সম্পর্কটা লিনিয়ার না, সম্পর্কটা কি? এক্সপোনেনশিয়াল। সম্পর্কটা কি? এক্সপোনেনশিয়াল। এইজন্য ক্যালসিয়ামের বেলায় ক্যালসিয়ামের যে ২০ টা প্রোটন, সেই ২০ টা প্রোটন নিজেরা যতটা বিকর্ষণ করতেছে এবং সে কারণে যতটা চার্জগুলোর মধ্যে বিকর্ষণ বল সৃষ্টি হচ্ছে, তার চেয়ে ওর যে সবল নিউক্লিয় বল সেটা বেশি। দ্যাটস ওয়াই কিন্তু আমার ক্যালসিয়ামের যে নিউক্লিয়াস সেটা নিউক্লিয়াস স্টেবল থাকতে পারছে। বাট তুমি যদি চিন্তা করো, কার কথা চিন্তা করো? নিউ আ ইউরেনিয়ামের কথা চিন্তা করো। তুমি যদি ইউরেনিয়ামের কথা চিন্তা করো, ইউরেনিয়ামের কিন্তু আ নিউক্লিয়াসে ইউরেনিয়ামের নিউক্লিয়াসে প্রোটন আছে কয়টা? 92 টা। তখন কিন্তু 92 টা প্রোটন একে অপরকে যেই পরিমাণ বিকর্ষণ করতেছে, তাই না? চার্জগুলোর মধ্যে যে বিকর্ষণ বল হবে, তখন কিন্তু চার্জগুলোর মধ্যে বিকর্ষণ বলটা চার্জগুলোর মধ্যে এই যে বৈদ্যুতিক যে বিকর্ষণ বল, তাই না? স্থির বৈদ্যুতিক যে বিকর্ষণ বল, সেই বিকর্ষণ বল কিন্তু সবল নিউক্লিয় বলের চেয়ে কি হয়ে যাচ্ছে? বেশি হয়ে যাচ্ছে। এইজন্যই কিন্তু ইউরেনিয়ামের যে নিউক্লিয়াস সেই ইউরেনিয়ামের নিউক্লিয়াস কিন্তু স্টেবল থাকতে পারে না। ইউরেনিয়ামের নিউক্লিয়াস কি হয়ে যায়? ভেঙে যায়। আমরা জানি যে ইউরেনিয়াম কি একটা তেজস্ক্রিয় একটা মৌল, তাই না? যে এটার নিউক্লিয়াস কিন্তু স্টেবল থাকতে পারে না। এটা কিন্তু ভাঙতে থাকে। সো এই জিনিসটা আমরা একটা চার্ট দিয়ে দেখতে পারি যে নাম্বার অফ এই চার্টে আমরা কি দেখতে পাচ্ছি? এদিকে আছে নাম্বার অফ প্রোটনস, এদিকে আছে কি নাম্বার অফ নিউট্রনস। সো যতক্ষণ পর্যন্ত প্রোটন আর নিউট্রন এই যে যখন মনে করো প্রোটন সংখ্যা ২০ ক্যালসিয়ামের বেলায় যদি চিন্তা করি তখন নিউট্রন সংখ্যাও মনে করো ২০ বা ২০ এর আশেপাশে। তখন কিন্তু এটা কি? এটা কিন্তু ভালোই স্টেবল। সো তারপর যদি তুমি ৩০ এর কথা চিন্তা করো তখনও দেখো ৩০ হয়তো আ নিউট্রন সংখ্যা তখন ৩০ থেকে ৩২ এরকম। সো এটাও স্টেবল। বাট তুমি যদি 92 মানে ইউরেনিয়ামের কথা চিন্তা করো, ইউরেনিয়াম কোথায় হবে? যেহেতু এটা 90 তাহলে ইউরেনিয়াম হবে এখানে। সো ইউরেনিয়ামের বেলায় যদি তুমি চিন্তা করো, ইউরেনিয়ামের বেলায় ইউরেনিয়ামের বেলায় 90 টা প্রোটন ঠিক আছে। 90 টা প্রোটন ঠিক আছে। বাট ইউরেনিয়ামকে আমরা কিভাবে লিখি, তাই না? ইউরেনিয়াম 92 উপরে কি লিখি? 235 তাই না? ২ টা আইসোটোপ আছে। একটা হচ্ছে 235 আর একটা হচ্ছে 238
যে ইউরেনিয়ামটা মনে করো আমি 235 টার কথা যদি চিন্তা করি, এটার কথা যদি চিন্তা করি, এটাতে প্রোটন সংখ্যা কত? এটাতে প্রোটন সংখ্যা হচ্ছে, নাম্বার অফ প্রোটন হচ্ছে 92। এবার যদি বলি এটাতে নিউট্রন সংখ্যা কত? এটাতে নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা হচ্ছে, আমরা কি করব, 235 থেকে 92 বিয়োগ দিব। আমরা 235 থেকে কি বিয়োগ দিব? 92 বিয়োগ দিব। এটা বিয়োগ দিলে আমরা কি পাবো? এটা বিয়োগ দিলে আমরা পাবো 143। আমরা কি পাবো? 143। তাহলে আমার ইউরেনিয়ামের ভিতরে কিন্তু নিউট্রন সংখ্যা কি? 143। তাহলে নিউট্রন সংখ্যা 143 মানে কি? এই যে এখানে। তাহলে দেখতেছো? এটা কিন্তু আমাদের যে স্ট্যাবিলিটি, তাই না? এই যে ভ্যালি অফ স্ট্যাবিলিটি, এরকম একটা গ্রাফ আমরা চিন্তা করতে পারি যে এই পর্যন্ত হলে এর মধ্যে থাকলে ভ্যালি অফ স্ট্যাবিলিটি। কারণ এইজন্যই কিন্তু 80 এর পর থেকেই তুমি দেখবা যে কি স্ট্যাবিলিটি আর থাকে না। 82 এর পর থেকে আমরা কি বলি যে মৌলগুলো কি হয়ে যায়? তেজস্ক্রিয় হয়ে যায়। মৌলগুলো কি শো করে? তেজস্ক্রিয়তা শো করে। কেন তেজস্ক্রিয়তা শো করে? বিকজ যখন 92 টা প্রোটন বা এরকম অনেক বেশি প্রোটন, তখন প্রোটনগুলা প্রতিটা প্রোটন অন্য সবগুলা প্রোটনকে কি করতেছে? প্রতিটা প্রোটন অন্য সবগুলা প্রোটনকে বিকর্ষণ করতেছে। তাহলে স্থির বৈদ্যুতিক যে বিকর্ষণ বল, সেটার পরিমাণ এতটা হিউজ হয়ে যায় যে সবল নিউক্লিয় বল যথেষ্ট না ওদেরকে এক জায়গায় ধরে রাখার জন্য। যদিও মাঝখানে মধ্যস্থতা করার জন্য অনেক বেশি নিউট্রন আছে, তো এত বেশি নিউট্রনও নট এনাফ। মানে নিউট্রনের পরিমাণ যদিও অনেক বেশি, বাট তাও এনাফ না এদেরকে নিউট্রালাইজ করার জন্য, মানে এদের যে গ্যাঞ্জাম, সেই গ্যাঞ্জাম মিটানোর জন্য। দ্যাটস ওয়াই কিন্তু আমার এই 80 বা 82 পর থেকে 82 পর থেকে যে এলিমেন্ট গুলো, সেগুলোর কিন্তু নিউক্লিয়াসটা কি? নিউক্লিয়াসটা স্টেবল না। নিউক্লিয়াসটা কি? অস্থিতিশীল। নিউক্লিয়াসটা ভেঙে যেতে চায়। দ্যাটস ওয়াই এদেরকে আমরা কি বলি? তেজস্ক্রিয় মৌল বলি। সো এই জিনিসটা তুমি একদম ক্লিয়ার হয়ে যাবে যদি তুমি এই অ্যানালজিটা বুঝো যে নাম্বার অফ প্রোটনস যে পরিমাণ বাড়ে, নাম্বার অফ প্রোটনস যদি আমি বাড়ানোর কথা চিন্তা করি, তার সাথে নাম্বার অফ হেট রেট কিন্তু লিনিয়ারলি বাড়ে না। নাম্বার অফ হেট রেট কিন্তু এক্সপোনেনশিয়ালি বাড়ে। কিভাবে বাড়ে? এক্সপোনেনশিয়ালি বাড়ে। কিভাবে বাড়ে? এক্সপোনেনশিয়ালি বাড়ে। দ্যাটস ওয়াই এই যে 92 বা এদিকে এসে আর এই হেট রেট গুলো, মানে বিকর্ষণ বলটা এতটাই বেশি হয়ে যায় যে ওটাকে আর সবল নিউক্লিয় বল দিয়েও মানে এক জায়গায় করে ধরে রাখা যায় না। দ্যাটস ওয়াই ও কি হয়ে যায়? আনস্টেবল হয়ে যায়। সো এই অ্যানালজিটা যদি তোমরা বুঝো, তাহলে কিন্তু এই জিনিসটা তোমাদের কি হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে। কারণ আমরা দেখছি 3 থেকে 5 যখন মানুষের সংখ্যা, আমরা তো মানুষ দিয়ে বুঝাইছি যে মানুষগুলা, এখানে 3 জন মানুষ, এখানে 5 জন মানুষ। 3 জন মানুষ, 3 জন মানুষকে 3টা উপায়ে হেট রেট করে, মানে ঘৃণার সম্পর্ক 3টা। বাট যখন মানুষ বাড়ায় 2 বাড়ায় 5 করলাম, তখন কিন্তু ঘৃণার সম্পর্ক বাইরে গেল 7। তাহলে দেখতেছো এইখানে 2 বাড়ালে এখানে 7 বাড়তেছে। সেই মধ্যে পরের প্রত্যেকটা স্টেজে যদি তুমি চিন্তা করো যে এখানে 5 থেকে 20, তখন তুমি এটা বাড়াচ্ছ হয়তো 5 থেকে 20 কত? 5 থেকে 20 এটা বাড়াচ্ছ 5 থেকে 20 15 বাড়াচ্ছ মানুষের সংখ্যা। তখন কিন্তু হেট রেট কত হবে জানো? আমি তোমাদের যদিও বিন্যাস সমাবেশ নাই, বাট এটা ক্যালকুলেট করার একটা ইজি ওয়ে আছে। সো আমরা যদি এটা ক্যালকুলেট করি, আমি তোমাদের যেহেতু বিন্যাস সমাবেশ নাই, এজন্য তোমাদেরকে আমি এটার ক্যালকুলেশনের সিস্টেমটা দেখাচ্ছি না যে ওইভাবে ক্যালকুলেট করা যায় ইজিলি। তো তোমরা শিখবা, ইন্টারমিডিয়েটে উঠে শিখে যাবে। বাট আমি জাস্ট ভ্যালুটা দেখাই যে কত আসে সেটা। সেটা আসে 20 C2, সেটা আসে 20 C2। সো এটা হয়, এটা আমরা পাই 190। এটা কত পাই? এটা পাই নাম্বার অফ হেট্রেড বা হেট্রেডের সম্পর্ক 190 হয়ে যায়। আবার যখন 20 থেকে 92, যখন মানুষ যদি তুমি 20 থেকে 92 কত বাড়াচ্ছ? তুমি যদি মানুষের সংখ্যা 72 টা বাড়াও, কত বাড়াও? 72 টা বাড়াও, তখন কিন্তু এই ঘৃণার সম্পর্ক কত হয়ে যায় আমরা দেখি। সেটা হবে 92 C2। সেটা হবে 92 C2। সো সেটা হয়ে যায় 4186। সো দেখতে পাচ্ছ যে কিভাবে এদিকে কি পরিমাণ করে বাড়ে। এদিকে যত পরিমাণ বাড়ে তার চেয়ে কিন্তু অনেক বেশি পরিমাণ আসলে বেড়ে যায়। এইজন্য এই সম্পর্কটাকে আমরা কি বলবো? সূচকীয় সম্পর্ক। দ্যাটস ওয়াই এটা কিন্তু ধীরে, ধীরে কি হয়ে যায়? আমাদের নিউক্লিয়াস গুলো কি হয়ে যায়? আনস্টেবল হয়ে যায়, অস্থিতিশীল হয়ে যায়। আর এই যে ভ্যালু গুলো, এগুলোও কিন্তু তুমি চাইলে যেমন এটা হচ্ছে 5C2, এই যে এটা যে 10 আসলো, এটা আসলে কি? এটা হচ্ছে 5C2। এই যে 5C2 10। বাট এটা তুমি চাইলে এখান থেকে গুণেও দেখতে পারো। বাট তোমাদেরকে তো 92 টা একে যদি গুণে দেখাই সারাদিন লেগে যাবে। দ্যাটস ওয়াই আমি একটু ম্যাথমেটিক্যাল টুল ইউজ করে বের করে ফেললাম। সো যাই হোক, তাহলে এই কনসেপ্ট আমাদের একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। কারণ এইটা তোমাদের একদম মাথায় অনেকের ঘুরতে থাকে যে আসলে এটা কেন হয়? কেন 82 পর থেকে আসলে পরমাণুগুলো আনস্টেবল হয়ে যায়, নিউক্লিয়াসগুলো আনস্টেবল হয়ে যায়, তার আগে কেন হয় না? সো এর রিজনটা হচ্ছে এইটা, যে যত আমার ইসের পরিমাণ বাড়তেছে, যত আমার নিউক্লিয়াসে প্রোটনের পরিমাণ বাড়তেছে, তত স্থির বৈদ্যুতিক যে বিকর্ষণ বল, সেটাও
হিউজ পরিমাণ বেড়ে যাচ্ছে। সেটা যখনই হিউজ পরিমাণ বেড়ে যায় তখন একটা মোমেন্টে গিয়ে কি হয়? একটা মোমেন্টে গিয়ে সবল নিউক্লিয় বল দিয়ে ওকে আর আটকায় রাখা যায় না। ওকে আর নিউক্লিয়াসটাকে স্টেবল হিসেবে ধরে রাখা যায় না। তখনই এটা কি হয়ে যায়? আনস্টেবল হয়ে যায়। সো এই গ্রাফটা তোমরা মাথায় রাখবা এবং এই গ্রাফ অনুযায়ী যখনই নাম্বার অফ প্রোটনস আর নাম্বার অফ নিউট্রনস একই ভ্যালুর মতো থাকে, মানে কাছাকাছি ভ্যালুর হয়, নাম্বার অফ প্রোটনস আর নাম্বার অফ নিউট্রনস কাছাকাছি ভ্যালুর হয়, তখন কিন্তু আমার পরমাণুটা কি থাকে? পরমাণুটা স্টেবল থাকে। বাট যখনই নাম্বার অফ প্রোটনস এর তুলনায় নাম্বার অফ নিউট্রনস অনেক বেশি হয়, এই যেমন আমরা 82 এর পর থেকে যেটা দেখি, তখনই কিন্তু এরা ভ্যালি অফ স্টেবিলিটি মানে এই যে ভ্যালি অফ স্টেবিলিটি যেখানে মানে যেই ভ্যালি পর্যন্ত আমরা পরমাণুকে কি চিন্তা করতে পারি? স্টেবল বা স্থিতিশীল চিন্তা করতে পারি, সেই স্থিতিশীলতার ভ্যালির উপরে চলে যাচ্ছে নিউট্রনের সংখ্যা। তখনই কিন্তু আমার পরমাণুগুলো কি হয়ে যায়? অস্থিতিশীল হয়ে যায়। সো আশা করি এটা বুঝতে পারছো। আমরা